নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি চারটে চারদিকের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো আমরা, বসিরহাটের হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা। বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এমনটাই জানা যাচ্ছে। রান্নাঘরের পাশে বোমা ফাটে বলে অভিযোগ করা হয়েছে। দিলীপ দাসের দাদা নিমাই দাস 21-এর ভোটে বিজেপি প্রার্থী ছিলেন। আপনাদের আবারও জানিয়ে রাখি, বসিরহাটের হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন, মাফ করবেন, সরাসরি রয়েছেন হাসনাবাদ থেকে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আমরা যেমনটা জানলাম যে হাসনাবাদে কিন্তু এই বিজেপি কর্মীর বাড়িতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে পারদ চড়ছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে আসছে? দেখো, ইতিমধ্যে বিস্ফোরণের স্থল কিন্তু বিশেষ করে বিশাল পুলিশ বাহিনী বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে সেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে, ফিতে দেওয়া হয়েছে এবং পুলিশ আধিকারিকরা কিন্তু বিস্ফোরণের স্থল চারিদিকে ঘিরে রেখেছে। পাশাপাশি বিভিন্ন জায়গায়, বিশেষ করে যে জায়গায় এতটা বিস্ফোরণের তীব্রতা ছিল, অর্থাৎ হাসনাবাদের দক্ষিণ শিমুলিয়াতে এতটাই বিস্ফোরণের তীব্রতা ছিল যে সেখানে বিশেষ করে বিজেপি কর্মী দিলীপ দাসের স্ত্রী যে সীমা দাস, তার কিন্তু শরীরে একাধিক জায়গায় কিন্তু তারা পুড়ে যায় এবং পুড়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার পরে তিনি একটু সুস্থ হলেও পুলিশ তদন্তের মুখে পড়ে। ইতিমধ্যে দিলীপ দাসকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। এই যে বিস্ফোরণ যেভাবে রান্না করে পাশে যেভাবে মজুদ করা ছিল কিনা বোমা, সেটাও তদন্তকারীরা দেখছে। পাশাপাশি ইতিমধ্যে কিন্তু শাসক দল উঠিয়ে দিয়েছে যে নির্বাচনের মধ্যে এই ধরনের ঘটনা অনভিহিত কারণ। পাশাপাশি নির্বাচনের এই ঘটনার মধ্যে দিয়ে তারা একেবারে কিন্তু তারা বিজেপি নেতৃত্বকে দায়ী করছেন। তারা বলছেন যে পরিকল্পিতভাবে এলাকায় সন্ত্রাস তৈরি করতে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যে তুমি আরেকটা ছবি দেখাতে যাইবো, দেখতে যে বিস্ফোরণের স্থল, বিশেষ করে তার বাড়িটাকে পুরো, অর্থাৎ দিলীপ দাসের বাড়ি, সেই বাড়িটাকে ফিতে দিয়ে একেবারে পুরো এলাকা ডমিনেট করে রাখা হয়েছে। পাশাপাশি ফরেন্সিক দলকে কিন্তু খবর দেওয়া হয়েছে, অর্থাৎ বিস্ফোরণের স্থলে ফরেন্সিক দল আসবে এবং সেখানকার নমুনা সংগ্রহ করবেন। পাশাপাশি এই ঘটনা কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে যে যেভাবে বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে তাতে আহত হয়েছে তার স্ত্রী এবং পাশাপাশি দিলীপ দাসকে গিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে হাসপাতাল থানার পুলিশ। ইতিমধ্যে আমি এখানকার যেসব বিজেপি সক্রিয় জনপ্রতিনিধি আছে বলবো কতটা বিস্ফোরণের তীব্রতা ছিল, আহত হয়েছে, কি বলবেন আপনি? তারা কিন্তু বলছেন যে এটা ইন্টেনশনাল। সকাল 10:30 নাগাদ, 10 থেকে 11টার মধ্যে আজকে একটা খুব জোরে বিকট আওয়াজ হয়। সেই আওয়াজটা যখন হয় তখন আমরা সবাই ছুটে আসি, গ্রামবাসীরা এসে দেখি ওনার ঘরের পিছনে কেউ না কেউ চক্রান্তভাবে একদম সম্পূর্ণ টিএমসির যারা দুষ্কৃতী তাদেরই কাজ এটা। যার বাড়িতে বিস্ফোরণ হয়েছে এটা গ্রামের প্রত্যেকটা মানুষ বলবে যে এই মানুষগুলো হচ্ছে সম্পূর্ণ সবসময় ধর্ম নিয়েই পড়ে থাকে। এদের নামে কেউ আঙুল তুলতে পারে না কখনো। আহত একজন হয়েছে, শরীরে হাতে তোমার লেগেছে, হ্যাঁ পুড়ে গেছে, রান্না করছিল গেছে। হ্যাঁ, যাই হঠাৎ করেই এই ঘটনাটা ঘটেছে এবং টিএমসি দুষ্কৃতীদেরই কাজ এটা। আর বিশেষ করে আপনার কমিশনকে পুরো বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ, আমরা মেল করেছি, কমিশনকে মেল করেছি। হ্যাঁ, তাছাড়াও আমাদের হাসনাবাদ থানার টোটাল স্টাফ এখানে আছে। হ্যাঁ, তাতে আমরা চাই এটা সঠিক তদন্ত হোক এবং সিবিআই তদন্ত হোক। হ্যাঁ, তুমি আরো একটা ছবি তোমাকে সরাসরি দেখাতে পারবে। ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু এই সেই নিমাই দাসের বাড়ির সামনে, বিশেষ করে নিমাই দাসের বাড়ির সামনে এসে কিন্তু তারা জড়ো হয়েছে। তাদের দাবি যে এই ধরনের ব্যক্তি নন এবং তাদেরকে কিন্তু তারা কোনোভাবেই এই ধরনের নিমাই দাস, এই ধরনের বিজেপি কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এইবার বিশেষ করে পুলিশের একটা অংশের উপরে খুব যে বাইরের লোককে ঢুকতে দেওয়া হয়েছে। আমি সরাসরি একটু কথা বলবো, আপনারা কি চাইছেন? সঞ্জিত, কি কারণে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা? আপনারা কি কারণে বিক্ষোভ দেখাচ্ছেন? এই যে বোমা বিস্ফোরণ তো হয়েছে, সেক্ষেত্রে তো আহত তাদের বক্তব্য হচ্ছে যে এখানকার তৃণমূলের যে মেম্বার সে এই বাড়িতে এসেছিল এবং বিস্ফোরণের ফলে তারা গিয়েছিল এবং পরিবারের যারা আত্মীয় আছে তাদের সঙ্গে
কথা বলছিল এবং তাদের পাশে থাকা আশ্বাস দিয়েছে বলেই বিশেষ করে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে যে শাসক দলের কোনো এক নেতা তার বাড়িতে অর্থাৎ নিমাই দাসের বাড়িতে যে ঘটনা করেছে সেখানে এসেছিল বলে তাদের এই বিক্ষোভ। ইতিমধ্যে গ্রামের মানুষ তারা চাইছেন যে কেন তৃণমূলের নেতা এই বাড়িতে ঢুকলো, অর্থাৎ তৃণমূলের মেম্বার কেন এই বাড়িতে ঢুকলো। ইতিমধ্যে কিন্তু বিক্ষোভ। একদমই সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে বিজেপি কর্মী অর্থাৎ দিলীপ দাসের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার কি বক্তব্য এ প্রসঙ্গে শুনুন। উনি রান্না করছেন, সেই সময় একটা আওয়াজ পেলো গিন্নি গ্যাস বাস্ট হয়েছে বলে ছুটে গিয়ে পুকুরে লাফতে পড়ে 2-3 জায়গায় লেগেছে, পুকুরে গিয়ে পড়লো। আমি সেই সময় ফুল গাছ পোষে করছিলাম, এসে দেখতে দেখতে চারিদিক দিয়ে লোকজন ভর্তি হয়ে গেল। তারপরে কোনো কিছু পাওয়া গেল না। যে মিট সেটটায় ভাত তরকারি রাখা হয় সেই মিট সেটটা বেড দিয়ে যেখানে গিন্নি রান্না করে পাশেই, থানা থেকে এসছে সবাই, এসে স্যারেরা ইনকোয়ারি করে গেল। ওখানে কি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে? কি বিস্ফোরণ ঘটেছে? কিভাবে আওয়াজ একটা হয়েছে এইটুকু, তারপরে কিছু পাওয়া যায় কিন্তু কিছু রাখা ছিল ওখানে কি? না কোনো মিট সেটটা সারাদিনে 15-20 বার ব্যবহার হয়, খাবার থাকে। কি বাস্ট হয়েছে বলে মনে হয় আপনার? সেইটা অন্য কারো কোনো চক্রান্ত কিনা সেটাই আমার চিন্তা হচ্ছে বেশ। আপনারা শুনলেন দিলীপ দাস বিজেপি কর্মী, তার বাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং তার বক্তব্য শোনালাম আপনাদের। পাশাপাশি হাসনাবাদ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, তুমি যেমনটা বলছিলে তার পাশাপাশি জানতে চাইবো যে তৃণমূল অর্থাৎ স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব রয়েছেন তাদের ঠিক কি বক্তব্য এ বিষয়ে? তাদের স্থানীয় তৃণমূল নেতৃত্ব যেটা দাবি করেছে পরিকল্পনাভাবে লোকসভা নির্বাচন কিন্তু বিজেপি চেষ্টা করবো। বিশেষ করে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি একেবারে যে গ্রামের মানুষ বিশেষ করে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের অভিযোগ যে ইতিমধ্যে তৃণমূলের একজন কর্মী বিশেষ করে এখান থেকে দিলীপ দাসের বাড়িতে বিজেপি কর্মী সমর্থকরা তাকে বের করে দেওয়ার জন্য হচ্ছেন। ইতিমধ্যে সব মিলে গোটা প্রক্রিয়ার উপরে কিন্তু নজর রেখেছে প্রশাসন। ইতিমধ্যে তৃণমূল নেতৃত্ব বলছে যেভাবে একের পরে এক যেভাবে বিজেপি লোকসভা নির্বাচনে যেভাবে রাজনৈতিকভাবে একটা ফায়দা তুলতে এই ধরনের বোমা মজুত করেছিল এবং এলাকায় সন্ত্রাস তৈরি করেছে, সব মিলে গোটা প্রক্রিয়ার দিক করতে আমি আরো একবার কথা বলবো। পুলিশের সঙ্গে রীতিমতো গ্রামবাসীদের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয়ে গেছে। তারা তাদের বক্তব্য হচ্ছে যে যেভাবে শাসক দলের এক নেতা ঢুকেছে তার পরিবারের পাশে আশ্বাস থাকার জন্য রীতিমতো একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি সবটাই কিন্তু রীতিমতো একেবারে একের পর এক কিন্তু তাদের অভিযোগ যে কোনো রকম ভাবে ঢুকলো কেন, যেখানে তদন্ত করছে তদন্ত যেখানে পুলিশ করছে কেন এক নেতা ঢুকলো, এই নিয়ে কিন্তু ক্ষোভ দেখাতে শুরু করেছে বিশেষ করে বিজেপি কর্মী সমর্থকরা। স্বর্ণালী তুমি শুনছি, তুমি সঙ্গে থাকো। আপনাদের আবারও জানিয়ে রাখি হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা এবং সেই ঘটনাতেই কিন্তু রান্নাঘরের পাশে বোমা ফাটে বলে এমনটাই অভিযোগ করছে দিলীপ দাসের দাদা নিমাই দাস। 21-এর ভোটে বিজেপি প্রার্থী ছিলেন এবং এবার বসিরহাটের হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা। আপনাদের আবারও জানিয়ে রাখি হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা এবং সেই ঘটনায় এবার শাসক বিরোধী তরজা। বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, তুমি যেমনটা বলছিলে তার পাশাপাশি জানতে চাইবো যে বিষয়ে বিজেপি নেতৃত্ব তারা ঠিক কি বলছেন। দেখো ইতিমধ্যে ঘটনা এতটাই উত্তপ্ত হয়েছে, ঘটনাস্থলে বিজেপির সভাপতি রয়েছে তাপস। আমি সরাসরি কথা বলবো। বারবার শাসক দল বলছে লোকসভা নির্বাচনের আগে এটা পরিকল্পিতভাবে সন্ত্রাস করতে বোমাযুক্ত হয়েছিল, কি বলবেন? হ্যাঁ, ঠিকই বলছেন, এটা পরিকল্পিতভাবে শাসক দলের আর পরিকল্পনা এটা। কারণ কাকতালীয়ভাবে গতকালই যখন দেখুন সারা পশ্চিমবাংলায় আজকে কোথাও এই ধরনের বিজেপি কোনো কর্মীর বাড়িতে বোম পাওয়া গেছে বলে আমার মনে হয় না। বসিরহাট জেলাতেই পাওয়া গেল হিঙ্গলগঞ্জেতে। কারণ গতকালকে যে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং প্রচুর বোম আর যে সমস্ত বারুদ
আর উদ্ধার হয়েছে তার পাল্টা করার জন্য, ওটাকে খাটো করার জন্য, ওইটাকে দৃষ্টি ঘোরানোর জন্য এটা পরিকল্পনা মাফিক। আপনারা সারা পাড়াতে আপনারা দেখতে পাচ্ছেন দুজন মানুষ পরম বৈষ্ণব। আপনারা তাদেরকে দেখলে ভাবতে পারবেন না যে তাদের দ্বারা এই ধরনের কাজ সম্ভব। বাইরে থেকে একটা বোমাকে সেখানে মজুত করা, করে তাকে ব্যাস করানো, করে তাদেরকে ধরা আর বিজেপিকে কলুষিত করার আপ্রাণ প্রচেষ্টা, এর বাইরে কিচ্ছু না। হ্যাঁ সন্তানে তুমি শুনলে যে সন্দেশখালীর যে মল্লিক পাড়ার যে ঘটনা, সেই ঘটনাকে ছোট করে খাটো করে দেখার জন্য পরিকল্পিতভাবে তৃণমূলের দুষ্কৃতীরা এখানে বোমা মজুত করে রেখেছিল, এমনটাই বলছেন বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু তৃণমূল অন্য কথা বলছে। লোকসভা নির্বাচনে যেভাবে ইমামগঞ্জে যেভাবে তারা বলছে যে দিলীপ দাস সক্রিয় বিজেপি কর্মী নেতা, এবং তুমি জানো 2021-এর লোকসভা বিধানসভা নির্বাচনে যে প্রার্থী ছিল নিমাই দাস তার ভাই, এবং তার বাড়িতে পরিকল্পিতভাবে বোমা রাখা হয়েছিল এবং বারুদ জমায়েত করেছিল এলাকায় সন্ত্রাস তৈরি করতে, তার লোকসভা নির্বাচনে ফায়দা তুলতে। সব মিলিয়ে শাসক বিরোধী কিন্তু চাপানুতো শুরু হয়েছে। ইতিমধ্যে গ্রামের মানুষ কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। তাদের বক্তব্য যে কেন তৃণমূলের ওই নেতা এই যে বাড়িতে বোমা বিস্ফোরণ হলো তার বাড়িতে আসলো, কেনই কথা বললো, কোনো ঘটনাটা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে পুলিশ ব্যারিকেড করে রেখেছে, ফিতে দিয়ে রেখেছে, ফরেন্সিক দলকে রাখা হয়েছে। ইতিমধ্যে আহত যে দিলীপ দাসের স্ত্রী, তার দেহের একাধিক জায়গায় কিন্তু পুড়ে গেছে, তাকে প্রাথমিকভাবে হাসপাতালে সুস্থ করে হাসপাতালে নিয়ে যাওয়া, থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখন ইতিমধ্যে এর মধ্যে দিয়ে কোনো নতুন তথ্য উঠে আসে কিনা সেটাও কিন্তু তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। স্বর্ণালী, একদমই অপরাধ সঞ্জিত, বোঝাই যাচ্ছে যে এই ঘটনায় কিন্তু বিজেপি নেতৃত্ব তারা সরাসরি তৃণমূলকে নিশানা করছে। অবশ্যই আমাদের এই ঘটনার দিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে সঞ্জিত। আপনাদের শোনাবো বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তিনি কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের। সেই সময় একটা আওয়াজ পেলো, গিন্নি গ্যাস বাস্ট হয়েছে বলে ছুটে গিয়ে পুকুরে লাফতে পড়ে 2-3 জায়গায় লেগেছে, পুকুরে গিয়ে পড়লো। আমি সেই সময় ফুল গাছ পোষা করছিলাম, এসে দেখতে দেখতে চারিদিক দিয়ে লোকজন ভর্তি হয়ে গেল। তারপরে কোনো কিছু পাওয়া গেল না। যে মিট সেটটায় ভাত তরকারি রাখা, সেই মিট সেটটা বেড দিয়ে যেখানে গিন্নি রান্না করে পাশেই, আমার থানা থেকে এসছে সবাই, এসে স্যারেরা ইনকোয়ারি করে গেল। ওখানে কি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে? কি বিস্ফোরণ ঘটেছে? কিভাবে আওয়াজ একটা হয়েছে এইটুকু, তারপরে কিছু পাওয়া যায়। কিন্তু কিছু রাখা ছিল ওখানে কি? না, কোনো মিট সেটটা সারাদিনে 15-20 বার ব্যবহার হয়, খাবার থাকে। কি বাস্ট হয়েছে বলে মনে হয় আপনার? সেইটা অন্য কারো কোনো চক্রান্ত কিনা সেটাই আমার চিন্তা হচ্ছে বেশি। হাসনাবাদে বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এই ঘটনাতে রীতিমতো চড়ছে রাজনীতির পারদ। আপনাদের জানিয়ে রাখি, হাসনাবাদে যে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এবার তৃণমূলের নিশানায় বিজেপি নেতৃত্ব। আসার আগে শুনলাম বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, ওরা বোমা মেরে চাকরি খেয়ে জিততে চাইছে। কুলটিতে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা নিমাই দাসকে গ্রেপ্তার করা হোক, এমনটাই দাবি জানিয়েছেন তৃণমূল নেত্রী। তার পাশাপাশি সাংবাদিক বৈঠকে এ বিষয়ে বিজেপিকে সরাসরি নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আপনাদের আবারও জানিয়ে রাখি, হাসনাবাদে যে ঘটনা ঘটেছে, বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তৃণমূলের নিশানায় বিজেপি। এবার আসার আগে শুনলাম বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, ওরা বোমা মেরে চাকরি খেয়ে জিততে চাইছে। বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরাসরি এই ঘটনায় বিজেপিকে আক্রমণ করেছেন, আমরা সেই বক্তব্য জানলাম। এবং অবশ্যই এই যে লোকসভা ভোটের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে যেটা বলছিলেন যে যেভাবে চাকরি খেয়ে ভারতীয় জনতা পার্টি তাদের মুখ পুড়িয়েছে, বাংলার মানুষ তাদের জবাব দেবে এবং যে সামনের নির্বাচন যেটা চলছে তাতে বিজেপি এ রাজ্যে তাদের যে জেতা আসন সেগুলো হারাবে এবং মোদির গ্যারেন্টি মানে জুলুমবাজির গ্যারেন্টি। বীরভূমে দাঁড়িয়ে তিনি অন্যদিকে কিন্তু যেমন গুরুত্ব সহকারে
বেশ কিছু বিষয়ের উপর আলোকপাত করেছিলেন, তিনি দেবাশিস ধরকে আক্রমণ করেছিলেন। আজও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টিকে যেমন আক্রমণ করেছেন, তেমনি গতকাল যে ঘটনা ঘটেছে সন্দেশখালী তা নিয়েও কিন্তু তীব্র ভাষায় আক্রমণ করেছেন এবং সেখানে বলেছেন যে এখানে এনএসজির মতো একটি কেন্দ্রীয় সংস্থাকে নিয়ে এসে তদন্ত করা হলো, ছোট বোমা ফাটলেও এনএসজিকে নিয়ে এসে তদন্ত করানো হচ্ছে, অর্থাৎ যুদ্ধ মনোভাব দেখানো হচ্ছে যে এ রাজ্যে শান্তি শৃঙ্খলা পরিস্থিতিকে নষ্ট করার জন্য ভারতীয় জনতা পার্টি এই রকম করছেন। কিন্তু যেভাবে মানুষের চাকরি তারা খেয়েছেন, বাংলার মানুষ তার জবাব দেবেন এবং যে 27,000 শিক্ষকের চাকরি গেছে তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নৈতিক কারণেই তাদের পাশে রয়েছেন বলে তিনি জানিয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী বেশ কয়েকজন বিজেপি নেতাকে, নিমাই দাসকে গ্রেপ্তারের কথাও বলেছেন। যেভাবে তার বাড়ির পাশ থেকে বোমা উদ্ধার হয়েছে এবং বোমা বিস্ফোরণ হয়েছে তা নিয়েও কিন্তু হাসনাবাদের ঘটনায় আলোকপাত মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং সেখানে তিনি বলেছেন যেহেতু ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত তারা, সে নিয়ে কিন্তু কোনো তদন্ত করবেন না বলেও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিস্ফোরক মন্তব্য করেছেন। এছাড়াও এনএসজি যেভাবে তদন্ত করতে গিয়েছিল সেখানে যে বোমা বা পিস্তল যেগুলো দেখা গেছে সেগুলো এনএসজি আগে পাঠিয়ে দিয়েছিল এবং সেইগুলোই কিন্তু সাধারণ মানুষের কাছে নিয়ে উপস্থাপন করা হয়েছে। একটা যুদ্ধ পরিস্থিতি দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং রাজ্য পুলিশকে না জানিয়ে এবং কোনো প্রত্যক্ষদর্শীকে না রেখে কিভাবে উদ্ধার হলো তা নিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একহাত নিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে এবং তিনি বলেছেন বিনামূল্যে আমরা ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম, আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে। ঠিক এই বিষয়ে আসানসোলের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন। आज भी छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। वो सोचता है बोम मार के और नकड़ी खा के वो इलेक्शन में जीत सकता है। इट इज़ आवर चैलेंज ऑल्सो। बोम मार के नौकरी खा के आप चाकरी नहीं जीत सकते हैं। जनता के लिए भाग देर क्षमता नहीं, किल मारार गोसाई। এ বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি কি বলেছেন শুনুন। দাসকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং খুব অর্গানাইজড ওয়েতে ওখানে বোমা অস্ত্র সরবরাহ হচ্ছিল কিনা, নিমাই দাস যাদের সঙ্গে জড়িত, যাদের পৃষ্ঠপোষকতায় আছেন তাদের জেরা করতে হবে, প্রয়োজনে কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। আর এই গ্যাংটাই ওই এলাকার বিভিন্ন জায়গায় অস্ত্র রাখছে কিনা, বোমা রাখছে কিনা, পরে আবার নিজেদেরই সিবিআই আর এনআইএ কে দিয়ে বা এনএসজে কে দিয়ে উদ্ধার করে তৃণমূলের দিকে তাকিয়ে এই সমস্ত বদনাম করছে কিনা সেটাও দেখতে হবে। হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা, তৃণমূলের নিশানায় বিজেপি। আসার আগে শুনলাম বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, ওরা বোমা মেরে চাকরি খেয়ে জিততে চাইছে। কুলটিতে এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি নেতা নিমাই দাসকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে অন্যদিকে সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিজেপি নেতা নিমাই দাসকে গ্রেফতার করা হোক এমনটাই দাবি করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আজ একটি সাংবাদিক বৈঠক করেছিলেন তারা এবং সেখান থেকে এই দাবি জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠকে এমন মন্তব্য করেছেন কুণাল ঘোষ। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসানসোলের সভা থেকে ফের এই বিষয়ে সরাসরি নিশানা করেছেন বিজেপিকে। বিজেপি নেতা নিমাই দাসকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে কুণাল ঘোষ। এ বিষয়ে আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। রাহুল বাবু, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপি নেতার বাড়িতে যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে আবারও বিজেপিকে সরাসরি নিশানা করেছে। অন্যদিকে বিজেপি নেতা নিমাই দাসকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, বিষয় হচ্ছে এখনো পরিষ্কার হয়নি বিস্ফোরণ কিসের থেকে হয়েছে, সিলিন্ডার ফেটে হয়েছে না অন্য কোনো ভাবে হয়েছে। তার আগেই তৃণমূল কংগ্রেস গলা ফাটাতে শুরু করেছে আসল জায়গা থেকে নজর অন্যদিকে সরানোর জন্য। আমরা মনে করি যে যার জন্য হোক তার সত্য উদ্ধার হোক, সেটা যে যার বাড়িতেই হোক,
এখন তো আমার মনে হচ্ছে মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের নেতারা যেভাবে চিৎকার করছে, তার মধ্যে তৃণমূলের হাত নেই তো। এই বিস্ফোরণের পিছনে তৃণমূলের হাত তো আমরা মনে করছি, লক্ষ্য করছি, যে কারণে কিছুটা সন্দেশখালী থেকে নিজেদের রিলিফ করবার জন্য, সন্দেশখালী থেকে নজর অন্যদিকে ঘোরাবার জন্য তৃণমূলের কিয়া ধরা কিনা, করা ধরা কিনা, এটা আমরা এখন ভাবছি। কিন্তু যেটাই হোক, সত্য উদ্ঘাটিত হোক। সে কোথায় কোন পার্টি করে, কোথায় কে কোন কি করে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কিভাবে বিস্ফোরণ হয়েছে, সিলিন্ডার ফেটে হয়েছে না অন্যভাবে হয়েছে, এটা বের করা দরকার। ধন্যবাদ আপনাকে রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফিরে এলাম বিরতির পর। দেখছেন চারদিক। এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার, এই প্রসঙ্গে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, যদিও ভোটের সময় আইন শৃঙ্খলা কমিশনের আওতায়। তুমি যা দেখাচ্ছ কোনো সাক্ষী নেই তার, স্থানীয় পুলিশও জানে না। 5টি বন্দুক এনে বাড়িতে রেখেছো কিনা কোনো প্রমাণ তো নেই। আসানসোলে এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আসানসোলের সভা থেকে কি বলেছেন শুনুন। এনআইএ কে নিয়ে গেছে, সিবিআই কে নিয়ে গেছে। আপনাদের যদি এবার আমি বলি, ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। অ্যাট দ্য টাইম অফ ইলেকশন, দো ইট ইজ আন্ডার দ্য ইলেকশন কমিশন, বাট তুমি কিছু দেখাচ্ছ যার কোনো সাক্ষী নেই, লোকাল পুলিশও জানে না। তুমি যেটা নিজের না নিয়ে এসেছো কি করে জানবে? তুমি নিজে 5টা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, প্রমাণ তো নেই। তুমি নিজে এসে কিছু গাঁজা বা কিছু ড্রাগ পকেটে করে নিয়ে এসে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে। আপনারা শুনলেন আজ আসানসোলের সভা থেকে সন্দেশখালীর ঘটনা নিয়ে সিবিআই এবং এনএসজি কে সরাসরি আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। শিশির বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শিশির বাবু, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই এনএসজি নিয়ে বলেছেন যে গতকাল যে ঘটনা ঘটেছে তার কোনো সাক্ষী নেই এবং 5টি বন্দুক তারাই এনে রেখে দিয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আপনি কি বলবেন? আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে একটাই প্রশ্ন, যে পুলিশের সার্ভিস রিভলভার ওখান থেকে পাওয়া গেছে, সেটাকে কি করে এলো? সেটা পুলিশের যখন রিভলভার মিসিং ছিল কোনো তদন্ত আরম্ভ হয়েছিল? আমি শুধু একটাই আগ্নেয়াস্ত্র নিয়ে প্রশ্ন করছি, বাদ বাকি ছেড়ে দিন। এইসব বলা এইভাবে কেন্দ্রীয় এজেন্সিদের বিরুদ্ধে, আমার তো একটা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি যে আমাদের পুলিশের যে শীর্ষ যে ছিলেন বেশিরভাগ সময়, এখন তো নতুন এসেছেন ডিজিকে ইন্টারোগেশন হচ্ছে না কেন? এই সন্দেশখালীতে এইসব কি করে হলো? উনি তো নিজে গিয়ে ওখানে রাত্রিবাস করে থেকেছিলেন, তখন উনি কি দেখলেন? কিছুই দেখেননি। আর এখন বলা হচ্ছে নির্বাচন চলাকালীন দেশ চলে, পুরো দেশ চলে, ওখানে কোনো জিনিস আটকায় না। আর একটা, গতকাল ভোট ছিল একেবারে উত্তরবঙ্গে, আর সন্দেশখালী বসিরহাট এলাকা কোথায়? দক্ষিণবঙ্গে। কত ঘন্টার ডিস্টেন্স আছে? এটা বললে হয় না। এখন ওনারা বুঝে গেছে, ঠেসে গেছে। ধন্যবাদ আপনাকে শিশির বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। চারদিকে এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন চারদিক। এই মুহূর্তে জামালপুরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরাসরি নজর রাখবো সেদিকে। ঠিক আর না দিক, আমরা যদি বাংলার 2,12,00,000 মহিলাদের 25,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিতে পারি, কেন্দ্রের 10 পয়সা সাহায্য ছাড়া, আমরা 50,000 কোটি টাকা খরচা করে 50 লক্ষ প্রকৃত প্রাপককে তার ছাদের টাকাও দিতে পারি, এবং এই প্রতিশ্রুতি আমি এই সভা থেকে আপনাদের দিয়ে যাচ্ছি। এটাই আমাদের গ্যারেন্টি। এই বর্ধমান জেলায়
এই বর্ধমান জেলায় খালি 100 দিনের প্রকৃত প্রাপক যাদের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছিল এরকম 2,64,276 জনকে আমাদের সরকার ফেব্রুয়ারি মাসে তাদের বকেয়া মিটিয়ে দিয়ে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের পাওনা টাকা ফিরিয়ে দিয়েছে। দেওয়ার কথা ছিল কেন্দ্রের, দিয়েছে রাজ্য। লক্ষ্মীর ভাণ্ডার, মায়েরা দিদিরা শুনুন, খালি বর্ধমান জেলায়, মানে পূর্ব বর্ধমান, পশ্চিম বলছি না, খালি পূর্ব বর্ধমান জেলায় 12,44,252 জন মহিলাকে আমরা 730 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। 12,44,252 জনকে প্রতি মাসে। খাদ্যসাথী প্রকল্পে 48,11,609 জনকে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার। কন্যাশ্রী প্রকল্পে 17,23,450 জন বোনকে আমাদের মামাটি মানুষের সরকার আর্থিক সাহায্য সহযোগিতা করেছে। জয় জোহার দিয়েছে, তপশিলি বন্ধু দিয়েছে, ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছে। এই একের পর এক যুগান্তকারী প্রকল্প আমাদের সরকার দিয়েছে। আমি আপনাদের বলবো, আপনারা খালি দেখুন 2011 সালের আগে এই পূর্ব বর্ধমান জেলাকে সিপিএম কিভাবে বঞ্চিত করে রেখেছিল, আর 10 বছর ধরে বিজেপি কি করে আমাদের রাজ্যকে বঞ্চিত করে রেখেছে। সিপিএমের আগে রাজনৈতিক দর্শন ছিল এলোমেলো করে দেমা, লুটে পুটে খাই, আর বিজেপির রাজনৈতিক দর্শন হচ্ছে গরিব করে রেখে দেমা, ভোটটা যেন পাই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরিব মানুষগুলোর হাতে টাকা পৌঁছে দিয়েছে। আজকে গ্যাসের দাম 1000 টাকা, কিন্তু সেই গ্যাস ব্যবহার করে যে চাল ফুটছে সেই চালটা বিনামূল্যে মমতা ব্যানার্জির সরকার আপনাকে দিচ্ছে, অস্বীকার করতে পারবেন না। আজকে আমি আপনাদের বলছি, বিজেপি বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, যতদিন আমরা রয়েছি আপনার লক্ষ্মীর ভাণ্ডারে কেউ আঙ্গুল তুলতে পারবে না, হাত দিতে পারবে না, এটা আমাদের গ্যারেন্টি। তার সাথে আমরা আমাদের ইস্তাহারে বলেছি যে আগামী 4 তারিখ আমাদের দৃঢ় বিশ্বাস কেন্দ্রে পরিবর্তন হতে চলেছে। এই সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা। কেন্দ্রে গঠনমূলক, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, সংবেদনশীল সরকার তৈরি হবে, ইন্ডিয়ার সরকার হবে, এবং সেখানে চালিকা শক্তি হিসেবে বাংলার ভূমিকা থাকবে। এবং যেদিনকে সেই সরকার হবে, আমরা ইস্তাহার প্রকাশ করে মানুষকে কথা দিয়েছি যে যত ভারতবর্ষ জুড়ে গরিব পরিবার রয়েছে, মোদিজি আজকে সিলিন্ডারের দাম 1000 টাকা করেছে, আমরা প্রতি বছর 10টা করে বিনামূল্যে, বিনা পয়সায় সিলিন্ডার এই গরিব পরিবারগুলোকে দেবো। লক্ষ্মীর ভাণ্ডার যেটা বাংলায় পাচ্ছেন আপনারা, সারা ভারতবর্ষ জুড়ে বাস্তবায়িত হবে, সারা ভারতবর্ষ জুড়ে। আমরা আমাদের ইস্তাহারে কথা দিয়েছি। আজকে কৃষকেরা কৃষক বন্ধু পাচ্ছেন, তার টাকাও নরেন্দ্র মোদীর সরকার আটকে দিয়েছে। এরা আয়ুষ্মান ভারতের কথা বলছে, আপনি শুনে রাখুন, যদি আয়ুষ্মান ভারত বাংলায় আমরা করতে দিতাম, তাহলে বাংলায় 10 কোটি লোকের মধ্যে খালি 80 লক্ষ মানুষ এই আয়ুষ্মান ভারতের সুবিধা পেত। আজকে স্বাস্থ্যসাথী 10 কোটি মানুষ পাচ্ছে। আপনার বাড়িতে কোনো পরিবারের সদস্যর হাতে যদি মোবাইল ফোন থাকে, আপনি আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাবেন না। বাড়িতে যদি টিভি থাকে, আপনি আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাবেন না। রেডিও থাকলে পাবেন না, 2 চাকা থাকলে পাবেন না, মোটরসাইকেল থাকলে পাবেন না। আর আমাদের সরকারের স্বাস্থ্যসাথী বাড়িতে মোটরসাইকেল থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, টিভি থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, হাতে ফোন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। 8 থেকে 80, ছোট থেকে বড়, প্রবীণ থেকে নবীন, বাংলার 10 কোটি মানুষ, আপামর জনসাধারণ সবাই স্বাস্থ্যসাথী পাচ্ছে।
আমি তাই আপনাদের জিজ্ঞেস করতে চাই, মায়েরা আপনারা কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন? দিদির গ্যারেন্টি না মোদির গ্যারেন্টি? শেষবার একবার বলুন, কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন? ভাইয়েরা হাত তুলে বলো, কার গ্যারেন্টিতে? যারা আপনাদের সাথে বঞ্চনা করেছে, বাংলার মানুষের উপর অত্যাচার করেছে দীর্ঘ 10 বছর, তাদেরকে আমরা 13 তারিখ যোগ্য জবাব দিয়ে উচিত শিক্ষা দেবো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যারা আমাদের বাড়ির টাকা আটকে রেখেছে 10 বছর ধরে, তাদের উচিত শিক্ষা দেবো, হ্যাঁ কি না? যারা আমাদের রাস্তার টাকা আটকে রেখেছে, তাদের প্রকৃত জবাব দেওয়া উচিত, হ্যাঁ কি না? যারা 100 দিনের বকেয়া পাওনা আটকে রেখেছিল 3 বছর ধরে বাংলায় হেরে যাওয়ার পর, তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কি না? যারা আপনার লক্ষ্মীর ভাণ্ডার আটকাতে চায়, তাদের উচিত শিক্ষা দেওয়া, হ্যাঁ কি না? যারা কৃষক বন্ধুর টাকা আটকাতে চায়, তাদের উচিত শিক্ষা দেওয়া, হ্যাঁ কি না? যারা আজও বাংলার 1,64,000 কোটি টাকা আটকে রেখেছে, তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কি না? তাহলে বহিরাগতদের বিসর্জন দেবেন, হ্যাঁ কি না? দেবেন, হ্যাঁ কি না? 13 তারিখ ভোটে বোতামটা এত জোরে টিপবেন, 4 নম্বর বোতাম তো, কত নম্বর বোতাম এখনো হয়নি? 4 নম্বর, 4 নম্বর বোতাম 13 তারিখ ডক্টর শর্মিলা সরকার আর জোড়া ফুল চিহ্নে 4 নম্বর বোতাম টিপে 4 তারিখ যখন ফল বেরোবে, তখন পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। 1, 2, 3, 4 বহিরাগতদের করবেন ছাড়কার, আর বিজেপির কুৎসার বেলুন করবেন পাংচার। 1, 2, 3, 4 কুৎসাকারীদের করবেন ছাড়কার, আর বিজেপির প্রতারণার গ্যাস বেলুন করবেন ছাড়কার। আর কুৎসাকারী, বাংলা বিরোধী, বহিরাগত দুর্বৃত্ত, অত্যাচারী, স্বৈরাচারী বাংলা বিরোধী বিজেপির বিসর্জন যেন 4 তারিখ হয়। মায়েরা বিসর্জন হবে তো? হবে তো? আমি বলবো জনগণের গর্জন, আর আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন। জনগণের গর্জন, ফিরে এলাম বিরতির পর। সন্দেশখালীতে শুভেন্দুর আরডিএক্স তত্ত্ব, দিলীপের বিদেশি যোগের অভিযোগ, পাল্টা প্রশ্ন তৃণমূল কংগ্রেসের। কমিশনকে চিঠিতে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করা নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘটনার পিছনে বিজেপির ইন্ধনের ইঙ্গিত, সিবিআই এনএসজির পূর্ব পরিকল্পনার অভিযোগ। ভোটের আবহে সন্দেশখালীতে এনএসজি কমান্ডো, আর তারপরেই শুভেন্দু অধিকারীর মুখে আরডিএক্স তত্ত্ব। সন্দেশখালীতে আরডিএক্স এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখলো। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে। প্রশ্ন উঠছে, অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন এই বিস্ফোরকের তত্ত্ব পাচ্ছেন কোথায় বিরোধী দলনেতা? মুম্বাই বিস্ফোরণে ব্যবহার হওয়া এই বিস্ফোরক বড় বড় বাড়ি উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বিধানসভার বিরোধী দলনেতার মতো দায়িত্বপূর্ণ পদে থেকে এই মন্তব্য কেন করলেন শুভেন্দু? তাহলে কি এনএসজি কমান্ডো নামাতেই কি এই আরডিএক্স এর আমদানি? কেবলমাত্র দেশি বোমা নিষ্ক্রিয় করতে কেন এনএসজির বম স্কোয়াডকে ডাকতে হলো? কেন রাজ্য পুলিশের বম স্কোয়াডকে ডাকা হলো না? क्यों आप इधर में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है, और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे। आज भी छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला, और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। শুক্রবারের সিবিআই এনএসজির যৌথ তল্লাশি অভিযান নিয়ে একাধিক প্রশ্ন তুলে কমিশনে চিঠি লিখেছে তৃণমূল। ভোটের দিন সন্দেশখালীর ফাঁকা বাড়িতে কেন তল্লাশি? কেন রাজ্যের পুলিশ প্রশাসনকে না জানিয়ে তল্লাশি? তাহলে কি ভোট চলাকালীন তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই তল্লাশি? বিজেপির ইন্ধনেই
সিবিআই, এনএসজির পরিকল্পনা মাফিক তল্লাশি? তৃণমূলের প্রশ্নের পাল্টা জবাব শানিয়েছে বিজেপি। যোগ নয়, রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে, তারপরে ওখানে খাইয়ে পরিয়ে রেখে ক্যাম্প বানিয়েছিল। আমরা বারবার বলেছি সে ক্যাম্পে থাকতো, ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত, ওরা সবাই ওখানকার পঞ্চায়েতের সদস্য, জেলা পরিষদ সদস্য, তার খরচায় ক্যাম্প চলতো। তারপরে গাড়ি করে ট্রাকে করে রোহিঙ্গাদের সারা দেশে আর এখানে বসিরহাটে নিয়ে এসে ট্রেনে চড়িয়ে সারা দেশে পাঠাতো। এটা বছরের পর বছর করেছে, সেন সবই বিদেশি যোগ, আন্তর্জাতিক চক্রান্তের একটা আড়ত ওখানে। শুক্রবার সন্দেশখালীতে আবু তালেবের বাড়ি থেকে উদ্ধার হয় 3টি বিদেশি ও একটি দেশি রিভলভার, একটি দেশি ও একটি বিদেশি পিস্তল ও একটি পুলিশের রিভলভার, 9mm বুলেট, প্রচুর কার্তুজ। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তী ও রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গের তীব্র তাপপ্রবাহের সতর্কতা। 1 মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমের জেলাগুলিতে লুয়ের সতর্কবার্তাও জারি করা হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, এমনটাই জানানো হয়েছে। বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে আবহাওয়ার? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে রাজ্যের সর্বত্রই তাপপ্রবাহের প্রভাব থাকছে এবং সেক্ষেত্রে 1 তারিখ পর্যন্ত সিভিয়ার হিট ওয়েভের যে সতর্কতা তা জারি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। সেক্ষেত্রে 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং ঝাড়গ্রাম, এই 7 জেলাতে সিভিয়ার হিট ওয়েভের ওয়ার্নিং জারি রয়েছে, অর্থাৎ লাল সতর্কতা জারি করা হয়েছে এবং কমলা সতর্কতা রয়েছে রাজ্যের আরও বিভিন্ন জেলাগুলিতে। সেক্ষেত্রে আজকে কলকাতার তাপমাত্রা 41.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 5 ডিগ্রি বেশি এবং কলকাতায় আজকে বলাই যায় যে তাপপ্রবাহ যে সতর্কতা ছিল তার থেকেও বেশি তাপমাত্রা পারদ উঠেছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের একেবারে ওপরের জেলা দার্জিলিং এবং কালিম্পং, এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের যেখানে কোনো অংশেই বৃষ্টির কোনো ছিটেফোঁটাও নেই, সেখানে উত্তরবঙ্গের জন্য এটা একটা সুখবরই বলা চলে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই জেলাগুলির ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে এবং মালদা এবং 2 দিনাজপুরের জন্য কিন্তু কমলা সতর্কতা জারি রয়েছে আগামী 1 মে পর্যন্ত। সেক্ষেত্রে বাকি জেলাগুলোতে ধীরে ধীরে তাপমাত্রার পারদ নামলেও উত্তরবঙ্গের এই 3 জেলা অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুরে তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে এবং এই পরিস্থিতি বেশ কিছুদিন পর্যন্ত জারি থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের যে পরিস্থিতি হয়ে রয়েছে তাতে করে কালবৈশাখীর যে সম্ভাবনা তা তৈরি হলেও জলীয় বাষ্পের অভাব ঘটছে এবং যার জেরে স্থানীয় মেঘের সঞ্চার না হওয়ায় কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনার আভাস দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আসাম এবং নর্থ বাংলাদেশের উপর একটি সার্কুলেশন তৈরি হয়েছে, যার জেরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রে যেমন আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিচের দিকের জেলাগুলি অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতেও কিন্তু 1 মে থেকে বৃষ্টির একটি সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ উত্তরবঙ্গের জন্য সুখবর কিছুটা থাকলেও দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সম্পূর্ণভাবে এবং একেবারে যে স্থানীয় মেঘের সঞ্চারে বৃষ্টি বা কালবৈশাখীর যে সম্ভাবনা তাও কিন্তু তৈরি হচ্ছে না এই শুষ্ক আর্দ্র গরমের প্রভাবে। অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টির আগাম পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া শুষ্কই থাকবে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে শাশ্বতী। চারটে চারদিক আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।